নিজেকে হতাশায় ডুবিয়ে দেওয়ার আগে অন্তত একবার ভাবো। নিজেকে ডিমোটিভেট করার আগে অন্তত একবার ভাবো। কি ভাববে? ভাববে পাখি গাছ থেকে পড়ে যাওয়ার কোনোদিনও ভয় করে না। কেন করে না? কারণ তার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে যে সে অন্তত আর যাই হোক গাছ থেকে পড়ে মরবে না, কারণ সে উঠতে পারে। আর ঠিক তোমাদের মধ্যেও এই আত্মবিশ্বাসটা নিয়ে আসতে হবে যে তুমি একটা মানুষ, রোবট নও। তুমি একটা মানুষ, তোমার মধ্যে সেই ইন্সপিরেশানটা নিয়ে আসতে হবে যে তুমি একমাত্র পারো। মানুষ কিন্তু রোবটকে আবিষ্কার করেছে, মানুষ কিন্তু কম্পিউটারকে আবিষ্কার করেছে। অতএব মানুষই সব পারে, অন্য কেউ না। তুমি যদি এটা ভাবো যে আমার দ্বারা হবে না, বুঝতে পারছি না, এটা ভেবে নিলে পারে তাহলে কোনোদিনও বুঝতে পারবে না। তোমরা যেই কোয়ালিটিরই ছেলে বা স্টুডেন্ট হও না কেন, তোমাদের মধ্যে একটা ইন্সপিরেশানের প্রচুর পরিমাণে ঘাটতি আছে, তোমাদের মধ্যে একটা প্রেরণার ঘাটতি আছে। তোমরা একটুতেই নিজেকে ভেঙে ফেলো, আবার একটুতেই নিজেকে হতাশায় নিয়ে চলে যাও। এইগুলো কখনোই করবে না। সেই জন্য বলছি অন্তত একবার ভাবো যে একমাত্র তুমিই পারবে। সেইটা কিভাবে? মানুষ হচ্ছে কর্মের দাস, কর্মের ফলেই, চেষ্টার ফলেই কিন্তু মানুষ আজকে বড় বড় জায়গায় পৌঁছেছে। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, অনেক বড় বড় কথা বলে ফেললাম, সবই তোমাদের জন্য। তোমরা যদি ভাবো যে জ্ঞানের কথা বলছি, হ্যাঁ আমি জ্ঞানের কথাই বলছি। আমরা সব কিছুই জানি, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই জ্ঞানী, কিন্তু আমরা মাঝে মধ্যে ভুলে যাই কখন কি করা উচিত। তো চলো, আজকে ক্লাস 6-এর আমি বইটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম সকর্ম ক্রিয়া এবং অকর্ম ক্রিয়া কাকে বলে। এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না, কারণ আমি বারবারই বলে থাকি যে আগে পদটাকে ভালো করে বোঝো। পদ হলো 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। পদটাকে অনেকে বুঝতে পারে না। ধরো আমি লিখছি আমি কুরকুরে খাবো। এবার এখানে তোমাদেরকে একটা ছোট করে জিনিসটা বলে দিই। এই যে ক্রিয়া হচ্ছে খাবো, আর যে কাজ করে সেই হচ্ছে কর্তা। আমি খাবার কাজটা করছি, আর বাকি রয়ে গেল হচ্ছে কুরকুরে। এখানে দুটো প্রসেস আছে। তোমরা প্রথমে বাক্যের মধ্যে ক্রিয়াকে খুঁজবে। ক্রিয়া হচ্ছে খাবো, একে তুমি কি দিয়ে প্রশ্ন করবে? না কে দিয়ে প্রশ্ন করবে। কে দিয়ে প্রশ্ন করো, কি পাবে? কে দিয়ে প্রশ্ন করো কি? কে খাবো, কে খাবে? তাহলে আমি হয়ে গেল তাহলে হচ্ছে কর্তা। বাক্যের মধ্যে যে কাজ করে, যে তোমার বাড়ির মধ্যে কে কাজ করে? তোমার মা বেশি কাজ করে, তাহলে তোমার মাই হলো কিন্তু কর্তা। তার মানে এই নয় যে বাকিরা কাজ করে না, বাকিরাও কাজ করে তাকে সাহায্য করার জন্য। আমি খাচ্ছি, কুরকুরে আমাকে খাওয়াতে সাহায্য করছে, তাহলে এরা হচ্ছে সহযোগী। এই যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, সেটা হচ্ছে কর্তা হবে। এবার এই ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করো। কি দিয়ে প্রশ্ন করবে? কি খাবো? উত্তর হচ্ছে কুরকুরে খাবো। তাহলে কুরকুরেটা হবে কর্ম, কুরকুরেটা হবে কর্ম। তাহলে এবার কর্তা, কর্ম আর ক্রিয়া, এইটা তো ক্লিয়ার হয়েছে। এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে। অনেকে ঘাড় নেড়ে দেয় যে হ্যাঁ হয়েছে, কিন্তু যখনই জিজ্ঞাসা করবো যে এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা? কুরকুরে। আর কর্ম কোনটা? আমি। এইবার সব গুলিয়ে গেল। যাতে গুলিয়ে না যায়, তোমরা সহজভাবে একটা জিনিস মনে রাখবে, আমাকে বাক্যের মধ্যে থেকে ক্রিয়াকে খুঁজবো, ক্রিয়াকে দুরকমভাবে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পারে কর্তা হয়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে কর্ম হয়। এই কথাটা কিন্তু মাথায় তোমাদেরকে ঢুকিয়ে নিতে হবে। এইগুলো তোমাদেরকে কেউ গুলে খাইয়ে দেবে না যে খেয়ে নিলে পারে সেরে যাবে রোগ সিরাপের মতো, তা নয়। এগুলো তোমাকে বুঝতে হবে, এবং বুঝে নিতে পারলে তাহলে তোমার কিন্তু মনের মধ্যে এটা গেঁথে যাবে, এবং সেটা প্র্যাকটিস করে অ্যাপ্লাই করে দেখবে। এই ক্রিয়াটা, এই বাক্যটার মধ্যে একটা কর্ম আছে, আমি এই কর্মটাকে শুধু বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি লিখব? আমি খাবো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। আমি কি খাবো এখানে কিন্তু বলি না। আমি কি বললাম? যে আমি খাবো। আমি যে কোনো জিনিস খেতে পারি, ভাত, মুড়ি, ডাল, রুটি, বিস্কুট, যা খুশি। তাহলে এখানে খাবো এটা হচ্ছে ক্রিয়া, একে কে দিয়ে প্রশ্ন করো। কে দিয়ে প্রশ্ন কি হবে? কর্তা। তাহলে কর্তা পেয়ে গেলাম।
কি দিয়ে প্রশ্ন করার তো জায়গা নেই, কারণ এর উত্তরও নেই। কি খাবো এখানে সেটা বলা নেই, তাহলে কর্ম নেই। তাহলে এই বাক্যটার মধ্যে কর্ম নেই, তাহলে কি করব? তাহলে কর্তা আছে আর ক্রিয়া আছে, তাহলে এটার হচ্ছে কর্ম নেই এই বাক্যটার, আর এই বাক্যটার মধ্যে কর্ম আছে। তাহলে এবার ভাবো, তাহলে যে বাক্যে কর্ম থাকে সেই বাক্যের ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। তাহলে বুঝতে পারলে, যে বাক্যে কর্ম থাকে সেই বাক্যের ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। সকর্মক ক্রিয়া বলে, সকর্মক ক্রিয়াও বলে। তো তাহলে এখানে আমি কুরকুরে খাবো, এই বাক্যটার মধ্যে কুরকুরেটা কর্ম আছে, তাহলে এই ক্রিয়াটা হলো সকর্মক ক্রিয়া। এই খাবো ক্রিয়াটা হলো এখানেতে সকর্মক ক্রিয়া। তোমাদেরকে কিন্তু সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া বাক্য তুলে দেবে, সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন আসবে যে এই বাক্যটার মধ্যে এটা সকর্মক ক্রিয়া হবে না অকর্মক ক্রিয়া হবে। তো এই রকমভাবে তোমরা কিন্তু নির্বাচন করবে। তাহলে কি সংজ্ঞাটা বললাম, যে বাক্যে কর্ম থাকে সেই বাক্যের ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। আর ঠিক তার উল্টোটা, না যে বাক্যে কর্ম থাকে না সেই বাক্যের ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবারে আরও একটু ডিটেলসে গেলে পারে এই কর্মের বিভাজন হয়ে যাবে, কর্মের আবার বিভাজন হয়ে যাবে। কর্ম আবার দু তিন রকমভাবে হতে পারে। তোমরা এত দূর পর্যন্ত যদি শিখে থাকো তাহলে কর্মের যে বিভাজনটা আছে সেইটা কিন্তু নির্ণয় করা কোনো ব্যাপার না। আমি এখানে একটা বাক্য লিখছি, ধরো এখানে কী বল, বাবা আমাকে একটি কলম দিলেন। তাহলে এখানে পুরো বাক্যটাকে তুমি লক্ষ্য করো, দিলেন হচ্ছে ক্রিয়া, ক্রিয়া কোনটা? দিলেন। একে আমরা প্রশ্ন করব, তাহলে কে দিলেন, কে দিয়ে প্রশ্ন করলে গিয়া কর্তা। কে দিলেন? না বাবা দিলেন, তাহলে বাবা হচ্ছে কর্তা। কি দিলেন? কলম দিলেন, কলমটা হচ্ছে কর্ম। এখানে আরও একটা কর্ম কিন্তু আছে। আমি কি বলেছিলাম, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে কর্ম হয়। তাহলে এখানে আমাকে আরেকটা প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে, কাকে দিলেন, কাকে দিলেন না আমাকে দিলেন, এইটাও হচ্ছে কর্ম। এই যে আমাকে দিলেন আর কলম দিলেন, এই দুটো কর্মের মধ্যে তফাৎটা কি? দুটো তো কর্ম পেলাম, দুটো কর্মের মধ্যে তফাৎ কি? একটা কর্ম হচ্ছে সজীব আর একটা হচ্ছে কর্ম নির্জীব যাকে বলা হয়। তাহলে যে বাক্যের মধ্যে এই যে সজীব, মানে আমাকে মানে হচ্ছে কি একজন ব্যক্তিকে দেয়া হলো, তাহলে ব্যক্তি সজীব। তাহলে এই রকম টাইপের কর্মকে বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে যে কর্মটা পাওয়া যায় সেইটাকে বলা হয় গৌণ কর্ম। আর কি দিয়ে প্রশ্ন করে যে কর্মটাকে পাওয়া যায় সেইটাকে বলা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে কি পেলাম এখানে? না গৌণ কর্ম, মুখ্য কর্ম। তাহলে এই হলো শর্টকাটে তোমাদের সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। কিন্তু মজার বিষয় হলো অনেক সময় বাক্যে ক্রিয়াও থাকে না, আবার বাক্যে কর্তাও থাকে না। তাহলে সেখানে আমি সকর্মক্রিয়া বা অকর্মক্রিয়া কি করে নির্বাচন করব? এবারে তোমরা ভাবছো যে বাক্যের মধ্যে ক্রিয়া থাকে না, তাহলে সেটা কি করে বাক্য হলো, বা কর্তা থাকে না সেটা কি করে বাক্য হলো? সেরকম বাক্য আছে, তোমাদেরকে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তিনি খুব ধনবান ব্যক্তি। এখানে দেখো চারটে বাক্য লিখেছি। কি না, তিনি খুব ধনবান ব্যক্তি, মেয়েটি অপরূপ সুন্দরী, আর চলে গেলাম খেয়ে গেল। এখানে চারটে বাক্য তুমি লক্ষ্য করো। তিনি খুব ধনবান ব্যক্তি, এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া তো তাকেই বলে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোথায়? খুঁজে পাচ্ছ সেরকম কাজ করা কোনো কিছু? তোমরা অনেকে বলে ফেলে খুব ক্রিয়া, ধনবান ক্রিয়া, কিন্তু তোমরা না জেনে অনেক রকম মন্তব্য করে ফেলো, কিন্তু অ্যাকচুয়ালি এই বাক্যটার মধ্যে কোনো ক্রিয়া নেই। মেয়েটি অপরূপ সুন্দরী, এই বাক্যটার মধ্যেও কিন্তু কোনো ক্রিয়া নেই। তাহলে কি আছে? এখানে কর্তা আছে, এখানে শুধু কর্তা আছে কিন্তু ক্রিয়া নেই। তাহলে ক্রিয়া ছাড়াও বাক্য হয়, বাক্যটা তো মানাচ্ছে তিনি খুব ধনবান ব্যক্তি।
এরকম তো ব্যাপার নয় যে বাক্যটা অসম্পূর্ণ থেকে গেল। অসম্পূর্ণ থেকে গেল কি থাকেনি, কিন্তু ক্রিয়াহীন বাক্য। তাহলে দেখো এখানে ক্রিয়া যদি না থাকে তাহলে এখানে আমাকে জোর জবরদস্তি ক্রিয়া আনতে হবে। জোর জবরদস্তি ধরে বেঁধে কিন্তু ক্রিয়াকে আনতে হবে। আর ধরে বেঁধে যদি ক্রিয়া আনতে হয় সেটাকে কর্তাকে লক্ষ্য করে অনেক সময় ক্রিয়া আনতে হবে, আবার ক্রিয়াকে লক্ষ্য করে কর্তাকে আনতে হবে। লক্ষ্য মানে ক্রিয়াটা কোন টেন্সে আছে, কোন কালে আছে, সেই অনুযায়ী কর্তাকে নিয়ে আসতে হবে, আর কর্তা অনুযায়ী ক্রিয়াকেও সেইভাবে নিয়ে আসতে হবে। দেখো ব্যাপারটা, তিনি খুব ধনবান ব্যক্তি, এখানে যদি আমি ক্রিয়া নিয়ে আসি তাহলে কি লিখব? ছিলেন, এখন আর নেই, জমিদারদের কথা বলছি আর কি। তিনি খুব ধনবান ব্যক্তি ছিলেন, বাক্যটা পুরো সম্পূর্ণ হলো। আর ছিলেনটা বাদ দিলেও বাক্যটা কিন্তু সম্পূর্ণই ছিল। তাহলে ক্রিয়া যদি আনতে হয় তাহলে এই ছিলেনটা আনতে পারি। কর্তা অনুযায়ী আমি কিন্তু এখানে ক্রিয়াটা নিয়ে এলাম। এখানে একটা উজ্জ ক্রিয়া, এটাকে বলা হয় উজ্জ ক্রিয়া। আর মেয়েটি অপরূপ সুন্দরী ছিল, উজ্জ ছিল, এটাকে আমি নিয়ে এলাম। এগুলো বলা হচ্ছে উজ্জ ক্রিয়া। চলে গেলাম, এই যে এটা একটা বাক্য আর এইটা একটা বাক্য। খেয়ে গেল, যদি বলি সব খেয়ে গেল, সব খেয়ে গেল, ঠিক আছে। চলে গেলাম, এই যে চলে গেলাম, এই যে গেলামটা ক্রিয়াটা, চলে গেলাম, চলে গেলাম, এখানে বাক্যটার মধ্যে যদি ক্রিয়া আনতে হয়, কর্তা যদি আনতে হয় তাহলে আমাকে ক্রিয়াটাকে দেখতে হবে। তাহলে এখানে যদি আমি লিখি সে চলে গেলাম, বানাচ্ছে, সম্পূর্ণ করতে পারছে না, সে চলে গেলাম বলে কোনো কথা হয় না। বা তিনি চলে গেলাম, হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে ক্রিয়াকে এখানে চলে গেলাম একমাত্র আমি চলে গেলাম, উত্তম পুরুষ। আমি চলে গেলাম হচ্ছে উত্তম পুরুষ, এই উত্তম পুরুষ ওখানে ক্রিয়া হবে। বা আমরা চলে গেলাম, সব খেয়ে গেল, তাহলে কি হবে? এখানে হচ্ছে ওরা হবে, ওরা সব খেয়ে চলে গেল। তাহলে এইভাবে কর্তাটাও এখানে কিন্তু উজ্জ ছিল এই বাক্যের মধ্যে। তাহলে এবার বুঝতে পারছে কর্তাহীন বাক্য আর ক্রিয়াহীন বাক্য। তোমরা একদিনে অনেক কিছু হয়তো তোমাদের চাপ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আর তোমরা যদি বাংলা ব্যাকরণ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বাংলা টেক্সট বুক আছে তার যে হাতে কলমে বা অনুশীলনীগুলো আছে সেই উত্তরগুলো আমি কিন্তু করিয়ে দিই। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করলে পরে এইসব উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আর বাংলা ব্যাকরণ সংক্রান্ত পেয়ে যাবে। আর দেশ বিদেশের খবর জেনারেল নলেজ হিসাবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এই চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ, তোমরাও সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে এই যে ক্রিয়াহীন বা কর্তাহীন বাক্য এগুলো লিখলাম, আর সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া এইগুলো সব অনেক সময় পরীক্ষা, চাকরিমুখী পরীক্ষা যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এগুলো আসে। তোমাদের যারা চাকরি দেবে প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ক্লাস 6, 7, 8, 9 পড়ছো তাদের ক্ষেত্রেও কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।